ঘটনাটার সময়টা 1996 কি 98 সময়ের দিকের। ঘটনাটির স্থান হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার আমবাড়ি নামক স্থান আছে সেখানে। আমি যদিও কখনো যাইনি, হয়তোবা যারা আছেন তারা হয়তোবা শুনে থাকবেন। তো ওই জায়গার ঘটনা, তো ওই সময়টা ছিল বৈশাখ মাসের, মানে কালবৈশাখীর সময়, যখন মোটামুটি বজ্রপাত হয়। তো এর মধ্যে বজ্রপাতে ওই এলাকার একজন লোক মারা যায়। উনি ছিলেন কৃষক, মোটামুটি কৃষিকাজ করার সময় মারা যান। আর বজ্রপাতে যেহেতু সেজন্য স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। তো ওই গ্রামেরই পাশে, মানে আমবাড়ি গ্রামেরই পাশে আরেকটা গ্রাম আছে, নাম হলো ধরল গ্রাম। ওই গ্রামের 3 বন্ধু আছে, মানে বেশ পরিণত বয়স্ক তারা। তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে ওই বজ্রপাতে লোক মারা গেলে তাদের লাশে নাকি ম্যাগনেট জাতীয় কিছু থাকে। যদিও আসলেও কি সত্য নাকি মিথ্যা আমরা কেউ জানি না, তো হতেও পারে আবার নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারাও এরকম শুনেছে, কারণ তারা চিন্তা করে যদি আমরা ওই লাশটা চুরি করতে পারি, মানে তারা নিজেরাই চিন্তা করছে যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না, তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি তো ওই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে বিক্রি করে দিব, বা এটাই ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো। যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কালগুলো বিক্রি করব। এরকম একটা প্ল্যান করেছিল তারা। তো তারা কি করে যে ওই রাত্রেই, মানে যেদিন কবর দিয়েছে বিকালবেলা, ওই রাত্রেই তারা লাশটা চুরি করার একটা পরিকল্পনা করে। তো যেই ভাবা সেই কাজ। তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে হতে পারে আলো বেশি হবে, অনেক দূর দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে। এই জন্য তারা একটা কাজ করলো, একদম নিভু নিভু টাইপের, মানে আলো কমিয়ে হারিকেন নিয়ে গেছে যাতে কোনো মতে একটু সামান্য জায়গাটা দেখা যায়। তো তারা ওই আমবাড়ির ওই কবরস্থানে যেতে থাকলো গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন কবরস্থানে এসেছে, আসার পরে ওই কবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল, যে রাতের বেলা এসে যেন আমাদের কোনো অসুবিধা না হয়। তো যেই ভাবা সেই কাজ, কবর খোঁড়া শুরু করেছে। খুঁড়তে খুঁড়তে একদম বাঁশটা সরানোর পরে লাশ বের করে ফেলেছে। কবরের মধ্যে 2 জন নেমেছে আর আরেকজন উপরে আছে, মানে তোলার জন্য উপরে। যখনই উপরে উঠেছে এবং তুলবে, হঠাৎ দূর থেকে কে যেন চিৎকার করছে, কে ওখানে। আসলে ভাইয়া কবরস্থানের পাশেই আরেকজনের বাসা ছিল। তো উনি হয়তোবা মুরব্বী, হয়তোবা রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো কবরস্থানে যেহেতু পাশে থাকার কারণে কবরস্থান সম্পর্কে ধারণা আছে। হঠাৎ করে রাতের বেলা একটু আলো দেখে ওনার সন্দেহ হয় যে কি ব্যাপার, আবার আলো আশেপাশে কিভাবে এলো। তো ভাইয়া কেউ থাকলে আবার অনেক দূর থেকেও টের পেয়ে যায়। তখন ওর মনে হচ্ছিল কারা যেন কি করছে। আবার চিন্তা করছে যে গ্রামে সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না, আর তাছাড়া লাশ দাফন করলে তো কিছু মানুষ দেখা যাবে, কিন্তু সেখানে কিছুই দেখা যাচ্ছে না, এখন একটুও দেখা যায় না। তাছাড়া ওই সময় হেসাক ছিল। তো হেঁচাক বাতি নিয়ে আসে, নিয়ে আসার পরে তখন বলছে যে এইখানে কে আছে। তখন সেই ছেলে 3টা চিন্তা করে যে সর্বনাশ, ধরা খেয়ে গেছি আমরা। তো তখন ওরা লাশটা ওইখানেই ফেলে রেখে 3 জন ওই জায়গা থেকে তারা চলে যায়। আবার তাদের গ্রামে তারা চলে আসে। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হেঁচাকের আলোতে দেখে যে ওই অবস্থা, বিকালে লাশ দাফন হয়েছে আর এখন ওই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে ডেকে তোলেন। আশেপাশে যারা ছিলেন তো সবাই এসে আবার যথারীতি লোকটাকে কবর দেওয়া হয়। ওই রাত্রেই আবার ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাঁশ দিয়ে ঠিক মতো কবর দেওয়া হয়। তো ভাইয়া ওই ঘটনার পর থেকেই আসলে মূল ঘটনা শুরু হয়। তো যে 3 জন ওই রাতে বাড়িতে চলে গিয়েছিলেন এবং রাতের বেলা বাসায় গিয়ে যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। আর যেহেতু তারা ধরা পড়ে নাই, সেজন্য তারা 3 জন বলে এই ঘটনা যেন আমরা ছাড়া আর কখনো কেউ যেন না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে আমাদের। আর ভাইয়া এটা নিয়ে তারা কোনো চিন্তাও করে নাই। তো যাই হোক, তো ওই 3 জন ওই রাত্রেই, মানে ওই 3 বন্ধু সবাই একই স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল এইরকম যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল ওই 3 জন, ওই লাশটার তো তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায়। মানে যখন উঠাবে আর কি, তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারা এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে আর ওদেরকে ধাওয়া করতে থাকে, এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে।
এই স্বপ্ন দেখার পরে সকালবেলা 3 বন্ধু আবার এক জায়গায় চলে আসে। সবাই একজন বলে যে ভাই আমি তো এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো সেই একই স্বপ্ন দেখেছি। মানে 3 জনেরই একই স্বপ্ন দেখা হয়েছে। সবার একই স্বপ্ন, কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল। এবং এটা শুধু একবার দেখে না, ওরা প্রতি রাত্রি এটা দেখে আর এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই স্বপ্নটা দেখে সাপ সাপ বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে রাত্রেবেলা তারা। আচ্ছা, তো এটা তো গেল স্বপ্নের বিষয়। এর মধ্যে কি হয় ভাইয়া, ওদের বাড়ির উঠোনে ওই সাপের উপস্থিতি দেখা যায়। এবং প্রথম দিকে শুধু ওই 3 বন্ধু যাদের বাড়ি তারা শুধু দেখতো, এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এক সময়। তখন কখনো কখনো সাপ উধাও হয়ে যায়, আবার কখনো এমন হয় যে ওই 3 জনের কোনো একজন রাতের বেলা বা দিনের বেলায় যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে এবং বড় আকৃতির একটা সাপ দেখে তারা। মানে ভয়ঙ্কর আকৃতির একটা সাপ ছিল। তো তারা দৌড়ে দিক বিদিক খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। একটা সময় দেখে যে অদৃশ্য হয়ে গেছে, সেটা সাপটা অদৃশ্য হয়ে যায় পুরোপুরি। তো ওই সাপের আতঙ্কে তাদের 3 জনেরই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তাদের যেহেতু বাড়ি থেকে প্রবলেম আসতেছে, তো আমরা এক কাজ করি, 3 জন অনেক দূরে চলে যাই। তো ওইখানে মানে ভাইয়া একটা বিল আছে, তো বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো ওরা চিন্তা করে ওই বিল পার হয়ে পরের গ্রামে চলে যাব, হয়তোবা ওখানে ওই সাপ থাকবে না। এই চিন্তা করে তো ওই বিলের কাছে চলে যায় তারা। তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়। তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে হালকা পাতলা খাবার আছে, আর চিন্তা করে তারা নৌকাটা নিয়ে বিলের একদম মাঝখানে রাত্রি যাপন করব। তো ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবো, মানে 2 জন ঘুমাবো, একজন জেগে থাকবে, মানে পাহারা দিবে। তো ওনারা বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে রাত্রে বিলের ভিতরে থাকবো, তো একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি দেখেন অনেক রাত, চাঁদের আলো দেখা যাচ্ছিল, তখন অনেক রাত। হঠাৎ করে মনে হচ্ছিল যে কোনো শিয়াল বা কুকুর জাতীয় কোনো জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে, কারণ অনেক সময় শিয়াল কিন্তু পার হয়ে যায়। তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতো জিনিসটা ওই মাথাটা আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। তো আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার, এদিকে আসে কেন। উনি মনে করছে স্বাভাবিক কিছু হয়তোবা আসছে, মানে কোনো খাবার আমাদের কাছে আছে এই চিন্তা করে হয়তোবা আসছে কোনো কিছু, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য বা ওঠার জন্য আসতেছে। কিন্তু যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে আসে সাঁতার কাটতে কাটতে, হঠাৎ করে দেখা যায় যে এটা সেই সাপটা, যে সাপটা তাদেরকে তাড়া করত, এবং সেই সাপটা একদম নৌকার উপরে উঠে বসে। এবার তারা বাস্তবেই দেখতে পাচ্ছে যে সাপটি একদম নৌকার উপরে উঠে বসে আছে, এবং সে যখন সাপ সাপ করে উঠে। আরেকটা কথা, সময়টা ছিল এই রকম রাত 1টা কি 2টার দিকে। তো তখন অন্য 2 জনও ঘুমের ঘোরে চিৎকার করে উঠতে থাকে, এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং 3 জন একত্রে চিৎকার করে। আর ভাইয়া চারিদিকে ওইভাবে কোনো বাড়িঘর নাই, বিলের মাঝখানে তখন ওই চিৎকার। একটা পর্যায়ে ওই সাপটা চলে যায় ওই নৌকা থেকে নেমে আস্তে আস্তে করে, আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে। তো ওই যে ঘুম থেকে ওঠার পরে যে 2 জন ঘুমাচ্ছিলেন, ওনারা আসলে এত ভয় পেয়ে গেছিলেন যে ওনারা মাত্র কয়েকদিনের জ্বরেই মৃত্যুবরণ করেন, এবং যিনি সর্বশেষ জীবিত ছিলেন কাউকেই সাপে কাটে নাই, ওনারা ভয়ে মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে ঘটনাটা বলে গিয়েছিলেন। এটা ওনারা কিন্তু কাউকেই ঘটনাটা বলেননি। ওনারা যতদিন জীবিত ছিলেন কেউ জানেন না এই ঘটনাটা, কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এই ঘটনাটা শোনার পরে তারা প্রকাশ করে দেন। এটাই ছিল ভাইয়া গোপালগঞ্জের কোতোয়ালি পাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্যকর একটা ঘটনা। এবং ঘটনার সময়টা আমি আগেই বলেছি 1996 থেকে 1998 এই সময়কালে হবে হয়তো। এই ছিল ঘটনা আমার, ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি যে লিসেনার্সদের এই ঘটনাটি সবার ভালো লেগেছে। সো আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সো লিসেনার্স, এবার আমরা যে ঘটনাটি শেয়ার করব সেটা ঢাকার একটি মাদ্রাসার ঘটনা।
এই মাদ্রাসায় বয়স্কদের রাতের বেলায় আরবি শেখানো হয়, রাত 10টার দিকে মোটামুটি। একজন বয়স্কদের নিয়ে আরবি পড়াতে বসে। তো সেইখানে একজন বয়স্ক বৃদ্ধ লোক আরবি শিখতে আসে। তো উনি হলো হাজি সাহেব, খুব ভালো মানুষ, আরবি শিখে এবং বিশেষ করে ওনার সাথে যে ওস্তাদজি যে আরবি শেখায় তার সাথে এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে যে খুব কাছের মতো, এবং তার ফ্যামিলির সাথে মিশে গেছে। তো ওনাকে আরেকটু প্রাইভেট আলাদাভাবে, মানে নিজে ইসলাম শিক্ষার ভিতরে জ্ঞান অর্জনের জন্য তাকে নিজের বাড়িতে কিছু আলাদা সময় দেওয়া হতো। তো এখানে বিশেষভাবে যখন উনি ওনার বাড়িতে আরবি শিখতে যান, ওনার ওস্তাদজির কিছু কিছু যে সমস্যা বাড়িতে ছিল, উনি যাওয়ার পর থেকে অনেকগুলো সমস্যার সমাধান হতে লাগলো। তো প্রথম সমস্যাটা ওস্তাদজির ছিল, ওনার একটি মেয়ে, মানে বড় মেয়ে ছিল, যার নাম ছিল খাদিজা। উনি মাদ্রাসার একজন শিক্ষিকা ছিলেন, ওনার নাম ছিল আলেমা। ওনার বিবাহ হতো না। ওই হাজি সাহেব যাওয়ার পরে ওই মেয়েটার বিবাহ খুব দ্রুতই হয়ে যায়। এরপরে ওনার স্ত্রী অসুস্থ থাকতো, শারীরিক সমস্যাগুলো থাকতো। হাজি সাহেব আসাতে তার স্ত্রীর অনেকগুলো রোগ ব্যাধি দূর হয়ে যায়। এরপরে ওনার মেজো মেয়ে ছিল, ওনার নাম ছিল জান্নাত। উনি যখন রাত্রে ঘুমাতো, ওনার বালিশের ভিতরে অনেকগুলো টাকা পাওয়া যেত, প্রায় বেশ অনেক দিনই অনেকগুলো টাকা পাওয়া যেত। তো ওস্তাদজি আবার হাজি সাহেবের প্রতি অনেক সন্তুষ্ট ছিলেন। তো ওইবার ঈদের ছুটিতে মাদ্রাসার ছুটি ঘোষণা করা হয়। ওস্তাদজির বাড়ি ছিল চাঁদপুরে, ওনার ওখানেও মহিলা মাদ্রাসা আছে। তো উনি ছুটির সময় তার পরিবারকে সবাইকে নিয়ে সেই দেশের বাড়িতে বেড়াতে যান। তো সেই হাজি সাহেব ওইখানকার মসজিদে এশার নামাজ পড়ার পরে তার সাথে সাক্ষাৎ হয়। ওই ওস্তাদজি অবাক হয়ে যায়, হাজি সাহেব এখানে কেন? উনি তো ঢাকায় ছিল, আমার কাছে বয়স্ক লোকদের সাথে আরবি পড়তে বসে, কিন্তু উনি চাঁদপুরে এই রাত্রে এশার নামাজ পড়ে আমার মসজিদে। উনি দেখে খুব খুশি হন, আবার অবাকও হয়ে যান যে উনি কি করে আসলো। তো উনাকে জিজ্ঞেস করেন যে হাজি সাহেব আপনি এখানে কেন? তো উনি বলতেছে যে আমি সবখানেই যেতে পারি। তো সেটা আবার ওস্তাদজি উনি বুঝতে পারেননি যে উনি এই কথাটা কেন বলতেছে, যে আমি সব জায়গায় যেতে পারি। হাজি সাহেব এভাবে বলতেছে আমি সব জায়গায় যেতে পারি, সব জায়গায় আমার যাওয়া যায়। তো বলছে ঠিক আছে, আপনি যেহেতু আসছেন আমার বাসায় আসেন। তো ওস্তাদজির ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে উনি কিছুক্ষণ কথাবার্তা বলে এবং তার মাদ্রাসাতেও, যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে, সেখানেও নিয়ে বসায় তার দপ্তরে। কিন্তু ঘটনা হঠাৎ রাতের বেলায় ঘটে। জান্নাত মানে মেজো মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাজি সাহেবও সেখানে নেই এবং তার মেজো মেয়ে উনিও নেই। সে জান্নাতকে খুঁজে না পাওয়াতে ওস্তাদজির কাছে খবর আসলো যে আমরা খুঁজে আশেপাশে তার আত্মীয় স্বজন সব বাড়িতে তালাশ করলাম, রাত হয়ে যাচ্ছে, মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না। তো ওস্তাদজি বলল যে হাজি সাহেবকে তো বিদায় দেওয়ার আগে তো দেখলাম না। তো হাজি সাহেবও নেই, ওনার মেয়েটাকেও তালাশ করে পাচ্ছে না। তো হাজি সাহেবের আবার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে সূরা দোহা 2000 বার পড়লে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলে। তো ওস্তাদজি অজু করে সেই দোহা সূরাটা পড়া শুরু করে দিল। যখন পড়তেছিল বেশ সম্ভবত কয়েকবার পড়াতেই নাকি সেই জিন অর্থাৎ হাজি সাহেব উনি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছেন ওস্তাদজি আপনি কেন চিন্তিত হচ্ছেন, আপনি পেরেশান কেন হচ্ছেন? আপনার মেয়েটাকে আমি নিয়ে গেছি। এই কথা শোনার সাথে সাথে ওস্তাদজি নাকি উনি অজ্ঞান হয়ে যান। তখন তার ফ্যামিলির সবাই আসে, আসার পরে পানি ছিটিয়ে দেয় এবং যখন সে চোখটা খুলে জ্ঞানটা ফিরে আসে, তখন ওস্তাদজি সবাইকে বলে তোমরা এখন কেউ আমার মেয়েকে নিয়ে চিন্তা করিও না, কেউ আমার মেয়েকে খুঁজিও না, আমি বুঝতে পারছি কি হয়েছে, আমি পরে দেখব। ওস্তাদজি শুধু এই কথাটুকু বলার পরে রাতে সে অজু করে তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য নেন। সেখানেও সেই হাজি সাহেব এসে বলতেছে যে ওস্তাদজি আপনি কেন চিন্তিত হচ্ছেন, আমি আপনার মেয়েকে সাথে করে নিয়ে গেছি, আমি জিন, আমি আপনার কাছে লেখাপড়া, আমি কোরআন শিখতাম, আমি আপনার কাছে আসছি, ওকে আমার খুব পছন্দ, আমি আপনার সাথে যেগুলো সমস্যা হতো সব আমি সমাধান করে দিতাম। জিনটা বলতেছে আপনি এখন ঢাকায় ফিরে যান, ঢাকায় ফিরে গেলে আমি সেইখানে আপনার মেয়েকে ফিরিয়ে দেব। তো ওস্তাদজি বলতেছে এটা কেমন হলো, তুমি অনেক বয়স্ক আর কার সাথে থাকো? তখন সেই জিন বলতেছে যে আমার নাম রফিকুল্লাহ এবং আমার মাও আমার সাথে থাকে এবং 900 বছর বয়স, উনি অনেক বড় আলেম, অনেক ভাষা জানেন। এরপরে উনি বলতেছে আপনি যদি ঢাকা ফিরে যান সেখানে আপনার মেয়েটাকে ফিরিয়ে দেব। তো ওস্তাদজি দিনের বেলাতেই ওনার পরিবারকে বলেন তোমরা আসিও ঢাকায়, আমি এখন ঢাকায় চলে যাই। উনি ঢাকায় চলে আসেন। আসার পর উনি মাদ্রাসাতে যখন চলে আসেন তখন রাতের বেলায় তার মেয়েটাকে
মেয়েটাকে ছাদের উপরে দিয়ে যায়। কিন্তু তার ওস্তাদজির কাছে একটা অনুরোধ সেটা থাকে যে এই মেয়েটাকে বিবাহ দেওয়া যাবে না, যে আপনি এই মেয়েটাকে বিবাহ দিতে পারবেন না কোথাও, এবং আমাকে এর কাছ থেকে আলাদাও করতে পারবেন না। আমি ওর সাথে সব সময় থাকবো, একে ছাড়বো না কোনো দিন। তো ওস্তাদজি আমাকে ডাকছিল, আমি ওনার কাছে কিতাবও পড়ছি, উনি আমারও শিক্ষক। সেই ওস্তাদ যে আমাকে নিয়ে বসাইলো, বলল যে দেখো বাবা, এরকম এরকম সমস্যা পড়ে গেছে, তুমি একটু কথা বলো এবং দেখো কি করা যায়। তো আমরা তার সাথে কথা বলি। তো উনি একটা কথাই আমাদের কাছে অনুরোধ রাখে যে আমি জান্নাতকে কোনো দিন ছাড়তে পারবো না, আমি জান্নাতের সাথেই থাকবো এবং ওকে বিবাহ দেওয়া যাবে না। আমি ওর কোনো ক্ষতি করব না, ও যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে, কিন্তু ওকে কোনো দিন বিবাহ দেওয়া যাবে না। তো আমি পরবর্তীতে বলছি ঠিক আছে, যেহেতু আপনি একটু বয়স্ক জিন, খুব বৃদ্ধ, আর ও তো এখন অল্প বয়সের একটা মেয়ে, বলছে কোনো সমস্যা নেই, আমি ওর কোনো দিন ক্ষতি করতে যাব না। তো এইভাবেই তার জীবন কাটছে, আর এতটুকুই আমি জানি। তো এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। এটা আমার এলাকার বড় ভাইয়ের গ্রামের ঘটনা, যা ওনার মুখ থেকে শোনা। সত্যি কিনা মিথ্যা আমরা জানি না, বাট এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর এবং আমার মনে হয় যে শুনলে ভালো লাগবে। তো এক রাতে এক লোক প্রায় 12টার দিকে হেঁটে গ্রামে ফিরছিল। লোকটি যখন একটা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিল, হঠাৎ তার অনেক পানির পিপাসা পেল। তাই ব্রিজটা পার হয়ে সেই নদীতে নেমে পানি খাওয়ার জন্য তখন হঠাৎ লোকটি নদীটির কিছু দূরে কিছু একটা দেখতে পান। কিছু দূর গিয়ে উনি দেখতে পান একটি লাশটা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। তারপর তিনি কাছে যান লাশটাকে ভালোভাবে দেখতে। উনি দেখলেন যে এটা একটা মেয়ের লাশ, যে কিনা বউয়ের সাজে আছে। হঠাৎ লোকটি সেই বধূ বেশে, মানে যে বউটা, মানে যে মারা গিয়েছিল, সেই মেয়েটার কাছে যান এবং তিনি ভালো করে খেয়াল করে দেখেন যে তার হাতে একটা মানে সোনার আংটি আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দামি। তো লোকটা তার আঙ্গুল থেকে রিংটা খোলার চেষ্টা করেন, কিন্তু রিংটা কিছুতেই খুলতে পারেন না। তাই তিনি যেটা করেন সেটা হচ্ছে রিংটা খুলতে না পেরে পুরো আঙ্গুলটাই ছিঁড়ে ফেলেন এবং সেই আঙ্গুলটা নিয়ে তিনি চলে যান। এর পরের দিন যেটা হলো সেটা হচ্ছে একই সময় ওই ব্রিজের উপর দিয়ে আসার সময় ওনার আবারও পানির পিপাসা পায়, কিন্তু তিনি ওই দিন ভয়ে ওই নদীতে নামেননি। তিনি কিছু দূর যাওয়ার পর একটা ঘর দেখতে পান, যেখানে মিটমিট করে আলো জ্বলছে। যদিও ওই জায়গায় কোনো ঘর থাকার কথা না, কিন্তু তিনি পিপাসার মেটানোর জন্য বুঝতেই পারছেন যে এরকম ক্ষেত্রে এরকম যে পিপাসা বেশি পায় বা ঘটনা ঘটবে, এজন্যই হয়তো পিপাসাটা বেশি পেয়েছিল। সেই পিপাসা মেটানোর জন্যই তিনি ওই ঘরটিতে যান এবং দেখেন একটি মেয়ে কাজ করছে। তিনি মেয়েটিকে পানি দিতে বলেন। তখন মেয়েটি তাকে কোনো কথা না বলে তার জন্য পানি নিয়ে আসে একটি গ্লাসে করে, এবং মেয়েটি লোকটিকে গ্লাসটি যখন দেন, তখন লোকটি তার হাতের দিকে তাকিয়ে দেখে যে ঠিক ওই মেয়েটির মতো ওই হাতের জাস্ট যেটা রিং ফিঙ্গার, সেই রিং ফিঙ্গারটা নাই। যাই হোক, গতকাল রাতে যে ফিঙ্গারটি তিনি ছিঁড়ে নিয়েছিলেন সেটা দেখতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যেই যে এটা সেই মেয়ে যার কাছ থেকে তিনি গত রাত্রে যার আঙ্গুলটা ছিঁড়ে আংটিটা নিয়ে গিয়েছিলেন। এরপরে তার আর কোনো জ্ঞান ছিল না এবং তাকে পরবর্তীতে সেই জায়গা থেকে উদ্ধার করা হয়। সো লিসেনার্স, এই ছিল ঘটনা। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। 2023 সাল, কলকাতার কোনো একটি শহর। জানুয়ারির রাত, কুয়াশার চাদরে মোড়া শহর, ট্রামের ঝমঝম শব্দ, দূরে কোনো রিক্সাওয়ালা তন্দ্রাচ্ছন্ন হাঁকডাক, আর হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ধাতব গন্ধ। শহরটা সারাদিন কোলাহলে মুখর থাকে, কিন্তু রাত যত গভীর হয় ততই যেন সেটা নিজের প্রকৃত রূপে ফিরে আসে। একটা অদ্ভুত শূন্যতা, যেখানে কোনো কিছুই ঠিক মতো দৃশ্যমান নয়, তবুও অনুভব করা যায় সৌম্য ছাদে দাঁড়িয়ে আছে। আজ অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া করার পর কি যেন একটা টানলো তাকে ছাদে। এমন কিছু নয় যা সে ব্যাখ্যা করতে পারে, একটা অভ্যাসের মতো, কিংবা বলা ভালো একটা অভ্যেসবিহীন টান। যেমন হঠাৎ রাত 3টের সময় ঘুম ভেঙে যায়, কিন্তু কেন তার কোনো ব্যাখ্যা থাকে না। পাশের বাড়িতে অনিকেত থাকে, এই পাড়ার পুরনো বাসিন্দা। পায়রার শখ আছে, তাই ছাদে একটা সিসিটিভি লাগানো, যাতে কেউ পায়রা চুরি না করে। সৌম্যর এতে বেজায় আপত্তি। এই নজরদারি ক্যামেরার জন্য সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কখনোই ছাদে আসতে পারে না। সিসিটিভির লাল আলোটার দিকে রাগে ক্ষোভে তাকিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। পরক্ষণেই ফট
ফস করে জ্বলে উঠল দিয়াশালাই। প্রথম টানটা দিয়ে আরামে চোখ বুঝল সৌম্য। আচমকা তর্জনীতে আলোটা ছেঁকা লাগতে সম্বিত ফিরে দেখল ফিল্টার পুড়তে শুরু করেছে। সিগারেট শেষ টানটা দিয়ে ফেলে দিল ছাদ থেকে। জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা কর্নিশে মাথা ঢুকে শেষবারের মতন ফুলকিগুলো ছড়াতে ছড়াতে নিচে পড়ে গেল। বাতাস একটু থমথমে লাগছে। শুধু আজ নয়, কিছুদিন ধরেই একটা অজানা অনুভূতি তাকে অস্বস্তিতে রেখেছে। কেমন যেন একটা অদৃশ্য নজরদারি। ছাদের প্রাচীরে দুহাত রেখে একটু ঝুঁকে বাড়ির নিচের ফাঁকা গলিটা দেখলো। কালো অন্ধকারে গিলে নিচ্ছে পুরো এলাকাটা, অথচ আকাশে চাঁদ দিব্যি আছে নিজ মহিমায়, কিন্তু জ্যোৎস্নার আলো নিচ পর্যন্ত পৌঁছাতে পারছে না। চারতলার কার্নিশ অবধি এসে কিসে একটা আটকে গেছে। আজকাল অন্ধকার বড্ড নেশা ধরিয়ে দেয়। কতক্ষণ যে ওইভাবে তাকিয়েছিল সৌম্য ওর মনে নেই। হঠাৎ একটা ফিসফিসানি ঠিক বা কানের পেছনে। আটকে উঠে পিছন দিকে তাকালো, কেউ নেই। শুধু জ্যোৎস্নার আলোয় শ্যাওলা ধরা দেওয়ালটা দেখতে পাচ্ছে। হাপড়ের মতন বুক ধরপড় করতে লাগলো। সেই দেওয়ালে একটা ছায়া পড়েছে। সৌম্যর ছায়া নয়, অন্য কিছুর, নাকি অন্য কারোর। এটা একটা সাধারণ ছায়া হলে সে পাত্তা দিত না, কিন্তু এটা ঠিক ছায়ার মতোও লাগছে না। আশেপাশে যা রয়েছে তার কোনো কিছুরই সঙ্গে এই ছায়ার মিল নেই। জ্যোৎস্নার আলোটাও কেমন যেন ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে। সে এক দৃষ্টি ছায়ার দিকে তাকিয়ে রইল। বাতাস আরো ভারী হয়ে আসছে। ছায়াটা নড়ছে না, বরং সেটা যেন ক্রমশ গাঢ় হচ্ছে। সৌম্যর মনে হলো তার শরীরের ভেতর থেকে একটা কাঁপুনি সারা দেহকে এক নির্দিষ্ট লয়ে কাঁপাচ্ছে। জ্যোৎস্না আর নেই, কিন্তু ছায়াটা আরো স্পষ্ট, আরো ভারী হয়ে উঠছে। মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। সৌম্যর র্যাপিড হার্টবিট শোনা যাচ্ছে, ধুক ধুক। তারপরে একটা হালকা ঘর ঘর শব্দ। সে অনুভব করলো ছায়াটা আস্তে আস্তে নড়ছে। এটা যেন দেওয়ালের অংশ নয়, বরং একটা তরল পদার্থের মতো, যেটা দেওয়াল থেকে আলাদা হয়ে তার দিকে এগিয়ে আসছে। সৌম্যর শরীর শিথিল হয়ে আছে। গলা দিয়ে কোনো আওয়াজ তো দূরের কথা, শ্বাস প্রশ্বাসও ছন্দ হারাচ্ছে। ছায়াটা আরো এগিয়ে এসেছে, আর মাত্র ফুট চারেক। কোনো রকমের সর্বশক্তি একত্র করে সৌম্য বলে উঠল, কে ওখানে? জিজ্ঞেস করলেও উত্তর পাওয়ার কোনো আশা ছিল না, কিন্তু উত্তর এলো একটা ফিসফিসানি খুব কাছ থেকে, আমি সৌম্য। সৌম্যর পা অবশ হয়ে আছে, আর ঠোঁট নাড়াতে পারছে না, চিৎকার করতে পারছে না। শ্বাস প্রশ্বাসের লয় ধীর হয়ে আসছে। ছায়াটা এখন সৌম্যর একদম সামনে, 1 ফুটেরও কম দূরত্বে। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে। অনুভূতিটা 2 পায়ের পাতা থেকে আস্তে আস্তে শরীর বেয়ে উপরে উঠছে। ধীরে ধীরে কিছু একটা তাকে গ্রাস করছে। কি একটা মনে হওয়াতে সৌম্য শেষবারের মতন সামনে ভালো করে তাকালো। ছায়াটার অবিকল মানুষের মতো অবয়ব, মাথা আছে, হাত আছে, পা আছে, কিন্তু তার মুখ নেই। মুখের জায়গায় অন্ধকার, গভীর এক শূন্যতা, একটা কালো নিশিম গহ্বর। এইবার সৌম্যর গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। পরদিন সকালে কাজের মেয়েরা বেল বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে পাশের বাড়ির বাসিন্দা মাঝবয়সী অনিকেতকে পরিমরি করে ডেকে আনলো। অনিকেত এসে অনেক ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কি করেও যখন সৌম্যর সাড়া পেল না, তখন বিপদের আশঙ্কা করে পাড়ার লোক এবং পুলিশ 2 ডেকে এনে দরজা ভেঙে ঢুকে দেখে কোনো ঘরেই কেউ নেই। ছাদের দরজা বন্ধ, বাইরে থেকে ছিটকিনি দেওয়া। তারপর সেই দরজা ভাঙার পর সামনের দৃশ্য দেখে সবার কপালেই ভাঁজ। সৌম্য ছাদের মেঝেতে পড়ে আছে নিথর দেহ। চোখ দুটো বড় বড় করে খোলা, আর দুটো চোখই প্রায় ঘোলাটে সাদা রঙের। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ফুটেজে দেখা গেল সৌম্য ছাদে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর কারোর সাথে এসে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, যদিও সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। ঠিক যেমন সে ছাদে ওঠার পর আর কেউ ছাদে আসেনি, কেউ না। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম। সবুজ মাঠ, সরু মেঠো পথ আর মেঘনার শাখা, নদীর মৃদু ঢেউ এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে। এখানকার মানুষের জীবিকা নির্বাহ করা হয় কৃষিকাজ আর নদীর মাছের উপর। তবে গ্রামের এক স্থানে পা ফেলতে আজও মানুষ ভয় পায়। দিনের আলো থাকলে সবাই নির্ভয়ে চলাফেরা করে, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আর রাত গভীর হলে ভেসে আসে এক অদ্ভুত কান্নার শব্দ।
গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। বটগাছটি যে কত পুরনো তা কেউ জানে না। কারো কারো মতে এটি 2 শতাব্দীরও বেশি পুরনো। তার বিশাল শাখা প্রশাখা আকাশ ছুঁতে চায়। শেকড় মাটির গভীরে প্রবেশ করে যেন ভূগর্ভের রহস্য খুঁজে বেড়ায়। দিনের বেলায় গাছটির নিচে মানুষজন বসে বিশ্রাম নেয়, ছোটরা খেলা করে, কিন্তু রাত হলেই গাছটি যেন তার আসল রূপ ধারণ করে। গ্রামের মানুষ বলে রাতে গাছের নিচে গেলে আর ফিরে আসা যায় না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি মানুষের কল্পনা, কিন্তু কয়েক বছর ধরে এমন ঘটনা ঘটতে থাকলো যা পুরো গ্রামের রাতের ঘুম কেড়ে নিল। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যেত, কখনো ফুপিয়ে কাদার মতো, কখনো করুণ আর্তনাদের মতো। যারা সাহস করে এগিয়ে যেত তারা আর ফিরে আসতো না, কিংবা ফিরে এলেও তাদের চোখের দৃষ্টি শূন্য হয়ে যেত। একসময় গ্রামের ধনী ব্যক্তি হাজী সাহেব ঘোষণা দিলেন, এটা নিছকই অলৌকিক গল্প, অযথা ভয় পাওয়ার কিছু নেই। গাছের শেকড় আশেপাশের ফসল নষ্ট করছে, এটা কেটে ফেলতে হবে। সকালবেলা 5 জন কাঠুরে এলো কুড়াল হাতে, কিন্তু প্রথম কোপ দিতেই তারা চমকে উঠল। গাছের গা বেয়ে বেরিয়ে এলো গাঢ় লাল রঙের তরল, দেখতে একদম মানুষের রক্তের মতো। কাঠুরেরা আতঙ্কে পিছু হটে গেল, কিন্তু হাজী সাহেব হেসে বললেন, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা সির্ফ গাছের রস। তবে ঘটনাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হতে লাগলো। কাঠুরেদের একজন রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো। পরদিন আরেকজনের হাত কেটে গেল, যদিও সে খুব সাবধানে কাজ করছিল। তৃতীয় দিনে তারা যা দেখলো তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। গাছের কাটা অংশ রাতারাতি আবার আগের মতো জোড়া লেগে গেছে, যেন গাছটি নিজেই নিজের ক্ষত সারিয়ে ফেলে তুলেছে। সেই রাতেই কাঠুরে আব্দুল করিম একা গাছ কাটতে গেল, কিন্তু সকালে আর তার খোঁজ পাওয়া গেল না। সারাদিন খোঁজার পর বিকেলে তার নিথর দেহ পাওয়া গেল গাছের গোড়ায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটি বিস্ফোরিত, মুখ হা করা, যেন সে মৃত্যুর মুহূর্তে এমন কিছু দেখেছে যা তাকে স্তব্ধ করে দিয়েছে। গাছের কান্নার আওয়াজ এবার আরো তীব্র হয়ে উঠল। গ্রামের যুবক রাশেদ সাহস করে বলল, আমি গিয়ে দেখে আসব। সে রাতে এসে হাতে লণ্ঠন নিয়ে গাছের দিকে এগোলো। কয়েকজন দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কেউ সঙ্গে যেতে সাহস পেল না। রাশেদ গাছের নিচে গিয়ে চিৎকার করে বলল, কে আসিস, বের হ। কোনো সাড়া নেই, কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। গাছের পাতাগুলো কাঁপতে লাগলো, অথচ আশেপাশের কোনো গাছ নড়ছিল না। মাটির নিচে যেন কিছু একটা নড়ছে। এক মুহূর্তের জন্য মনে হলো কারো হাত বেরিয়ে আসছে গাছের শেকড়ের নিচ থেকে। পরদিন সকালে রাশেদকে পাওয়া গেল গাছের কাছেই পড়ে থাকতে। তার শরীর ঠান্ডা, ঠোঁট শুকিয়ে গেছে। সে শুধু ফিসফিস করে বলল, ওরা আমাকে নিয়ে যেতে চায়। এরপর থেকে সে আর স্বাভাবিক হয়নি। 1 সপ্তাহ পর রাতে ঘুমের মধ্যেই মারা গেল। গ্রামের প্রবীণ ফকির সাহেব বললেন, এই গাছ শুধু গাছ নয়, এটি এক ভয়ঙ্কর ইতিহাস বহন করে। বহু বছর আগে এখানে কিছু ঘটেছিল যার প্রতিধ্বনি আজও শোনা যায়। সেই রাতে কয়েকজন যুবক ও ফকির মিলে গাছের নিচে গেল। ফকির কিছু একটা খুঁজতে থাকলেন। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগলো। গাছের চারপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। তারা দেখতে পেল গাছের গায়ে কালো দাগ রয়েছে, যা দূর থেকে দেখতে মানুষের হাতের ছাপের মতো। ফকির কাপা গলায় বললেন, এই জায়গায় কিছু একটা অস্তিত্ব রয়ে গেছে, এটি কিছু বলতে চায়, কিন্তু কেউ তা শুনতে প্রস্তুত নয়। সে রাতের পর থেকে গ্রামবাসীরা গাছের নিচে যাওয়া বন্ধ করে দিল। আজও বট গাছটি দাঁড়িয়ে আছে, তার চারপাশে রহস্যময় বাতাস বইছে। রাত যত গভীর হয় বাতাসের গতি ততই থমথমে হয়ে আসে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন বট গাছ যেন অন্ধকারের গভীরে আরো রহস্যময় হয়ে ওঠে। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শিয়ালের কর্কশ ডাক আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দ শোনা যায়। কিন্তু রাত গভীর হলেই সেই এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে, একটা চাপা কান্না, যা শুনলে শরীর অবশ হয়ে আসে। প্রথমে মনে হয় যেন কোনো শিশু ফুপিয়ে কাঁদছে। সেই কান্না করুণ, যেন কেউ হারিয়ে গেছে, সাহায্য চাইছে। কিন্তু সময় যতই বাড়তে থাকে সেই কান্নার আওয়াজ বদলে যেতে থাকে। ফিসফিসানি, গভীর শ্বাসের শব্দ, অদ্ভুত গোঙানি, সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যা সহজে বর্ণনা করা সম্ভব নয়। অনেকে
অনেকেই কৌতূহল বশত গাছের কাছাকাছি গিয়ে সেই কান্নার উৎস খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা যা দেখেছে তা কাউকে আর বলতে পারেনি। কিন্তু সবাই জানে রাতের গভীরে কেউ যদি একবার গাছের ছায়ায় ঢোকে তাহলে সে আর আগের মতো থাকে না। আজও গাছটি দাঁড়িয়ে আছে, তার চারপাশে রহস্যময় বাতাস বইছে রাতের অন্ধকারে। কেউ কেউ বলে তারা গাছের নিচে অদৃশ্য কারো ছায়া দেখেছে, কেউ বলে তারা শুনেছে নিঃশ্বাসের শব্দ, আর কেউ কেউ বলে তারা অনুভব করেছে গাছের নিচে কেউ বসে তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু সাহস করে এগিয়ে যাওয়ার মতো মানুষ আর কেউ নেই, কেউ আর জানতেও চায় না গাছটি কেন কাঁদে। প্রিয় লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন তাওহিদ হাসান, গ্রাম বড়ধুল, ইউনিয়ন বড়ধুল, উপজেলা কামারখন্দ, জেলা সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের একজন নিয়মিত অনুসারী। আপনাদের প্রতিটি ঘটনা, প্রতিটি ভিডিও আমি সব সময় দেখি। অনেক দিন ধরে ভাবছি আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের জানাবো। আমাদের বাড়ির পাশেই আছে এক রহস্যময় ডোবা, যার নাম কামনার ডোবা। আমাদের গ্রামে সবাই এই ডোবার ভয় পায়, কারণ সেখানে বহু রহস্যময় ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা কারো জানা নেই। এই ডোবার ইতিহাস নিয়ে নানা কথা প্রচলিত আছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ডোবার গভীরে বাস করে এক পিশাচ জিন, যে তার রাজত্ব রক্ষা করতে চায়। রাশেদ, আমার চাচাতো ভাই, এসব ঘটনা বিশ্বাস করত না। সে বরং এগুলো নিয়ে হাসাহাসি করত। এক রাতে বন্ধুরা মিলে বাজি ধরে সে চ্যালেঞ্জ নিল, সে কামনার ডোবার ধারে গিয়ে 1 ঘন্টা কাটিয়ে আসবে। রাত তখন 12টা ছুঁই। আমরা সবাই দূর থেকে তাকিয়ে আছি। রাশেদ ডোবার পাড়ে গিয়ে দাঁড়ালো। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু মিনিট 10 মাথায় সে হঠাৎই থমকে দাঁড়ালো। তার চোখ দুটো স্থির, মুখের সব রক্ত যেন শুকিয়ে গেছে। তারপর সে বিকট এক চিৎকার দিয়ে ডোবার পানিতে ঝাঁপিয়ে পড়লো। আমরা সবাই আতঙ্কে চিৎকার করে উঠলাম। কেউ কেউ দৌড়ে গেল, কিন্তু রাশেদকে পাওয়া গেল না। 1 ঘন্টা পর সে নিজেই উঠে এলো, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চেহারায় একটা বিকৃত হাসি। সে শুধু একটাই কথা বলল, ও আসছে, ও আমায় দেখে ফেলেছে। তারপর সে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের মুরব্বীরা বললেন কামনার ডোবা কাউকে ছেড়ে দেয় না। আমরা জানতে পারলাম বহু বছর আগে এক বিধবা নারীকে জমিদার হত্যা করে এই ডোবায় মেরে ফেলে দেয়। সেই রাতে নাকি আকাশ কালো হয়ে গিয়েছিল, বজ্রপাত হয়েছিল একের পর এক। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই বিধবা এই ডোবাতেই এক পিশাচ জিনকে বন্দি করেছিল। ডোবার পানি সব সময় লালচে ঘোলাটে থাকে, যেন রক্ত মিশে আছে। আর কেউ সেখানে গেলে সে আর আগের মতো থাকে না। রাশেদ ডোবা থেকে ফেরার পর বদলে গিয়েছিল। প্রথম কয়েকদিন সে চুপচাপ থাকতো, রাতে ঘুমাতে পারতো না। মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠতো, বলতো ওদের আমি দেখেছি, ওরা আমার ভেতরে ঢুকতে চাইছে। এক রাতে আমরা সবাই গভীর ঘুমে আছি, হঠাৎ রাশেদের বিকট চিৎকার শুনে দৌড়ে গেলাম। ঘরে ঢুকে দেখি সে নিজের নখ দিয়ে নিজের চামড়া চিরে ফেলেছে। আমার মা আতঙ্কে কেঁদে ফেললেন, বাবা কোরআন তেলাওয়াত করতে লাগলেন। রাশেদ তখনও ফিসফিস করে বলছিল আমি ওর নাম নিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, চারিদিকে এক বিভীষিকাময় নীরবতা। আমরা অনুভব করলাম ঘরের কোণে কেউ আছে। তারপর একটা গভীর গর্জন শোনা গেল, যেন কোনো পশু নয়, বরং তার চেয়েও ভয়ঙ্কর কিছু। রাশেদ মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল, তার ঠোঁটে তখনও এক বিকৃত হাসি। রাশেদ এখন মানসিক হাসপাতালে আছে। সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আর কামনার ডোবা এখনো পূর্ণিমার রাতে গ্রামের কেউ ওদিকে যায় না, কারণ সেদিন যারা কামনার ডোবার কাছে যায় তারা হয়তো আর মানুষ থাকে না, হয়তো তারা অন্য কিছুতে পরিণত হয়। আপনি কি এই ঘটনা বিশ্বাস করলেন, নাকি একদিন আপনি নিজেই কামনার ডোবার ধারে গিয়ে সত্যটা দেখতে চান? আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্যের সাথে আমাদের ঘটনাগুলো শুনে থাকার জন্য।